নাফিসা মাথা নেড়ে আস্তে আস্তে বলল, কেউ না, কেউ বাজেভাবে স্পর্শ করেনি আমাকে। পাশেই দাঁড়িয়ে থাকা সাবিহা খালেদ এবার মুখ বাঁকিয়ে জ্বলে উঠল। দেখো কোথায় গিয়ে নষ্টামি করে এসে এখন নাটক করছে। আমি তো আগেই বলেছিলাম এইসব মেয়েদের চিনি আমি খুব ভালো করে। এখন দেখো মিলল নাকি আমার কথাই। এসব থার্ড ক্লাস মেয়েদের বাড়িতে জায়গা দিতে মানা করেছিলাম যে, আর তোমরা না শুনে আদর যত্নে মাথায় তুলেছ, এখন বোঝো। তার কণ্ঠে বিষ, কথা বলার ভঙ্গি যেন নাফিসাকে ছিঁড়ে ফেলছে। বিলকিসারা বেগম সঙ্গে সঙ্গে রেগে উঠে বলল, সাবিয়া আর একটা বাজে কথা বলবে না, তোমার স্বভাব ঠিক করো। এখনো তুমি যদি ভদ্রভাবে কথা বলতে না পারো তবে চুপ করে থাকো। নাফিসার ওপর কোনো বাজে কথা প্রয়োগ করা চলবে না। তারপর শান্ত গলায় নাফিসার দিকে তাকিয়ে বলল, দিদি ভাই তুমি কি ভয় পাচ্ছ? কেউ তোমাকে ভয় দেখিয়েছে কি চুপ করে থাকার জন্য? সবটা খুলে বলো আমাকে। বিলকিসারা বেগম তার মাথায় খুব আস্তে করে হাত বুলিয়ে দিল। নাফিসা আবারও মাথা নাড়ল। না, কেউ ভয় দেখায়নি। তখন বিলকিস আবার জিজ্ঞেস করলো, তাহলে বলো তুমি কি কাউকে পছন্দ করো? যার বাচ্চা সে কে? এই প্রশ্নটা শুনে নাফিসার বুকটা যেন ধক করে উঠল। সাইমনের এখনো তো পরিবার জানে না, সে কিভাবে মুখ তুলবে, কাকে বলবে, কি বলবে? চোখের জলে ঝাপসা হয়ে গেল চারপাশ। হঠাৎ করে তার ঠোঁট কাঁপতে কাঁপতে শব্দ বের হলো, এই সন্তান ডিএসপি সাহেবের। আমার হালাল। মুহূর্তের মধ্যে পুরো ঘর নিস্তব্ধ। কেউ কথা বলতে পারছে না, কেউ শ্বাসও নিচ্ছে না যেন। আবির, রুষা, আফিয়া বেগম সবাই যেন আকাশ থেকে পড়ল। আর ঠিক ওই মুহূর্তেই আফিয়া বেগমের মুখের রং বদলে গেল এক ঝটকায়। পরের সেকেন্ডেই ঠাস। নাফিসার কথা সম্পূর্ণ না হওয়ার আগেই গালে ঝড়ের মতো এক থাপ্পড়, তারপর আরেকটা, আরেকটা। ঠাস ঠাস ঠাস। থামার নাম নেই। নিজের সমস্ত রাগ উগরে দিচ্ছে। নাফিসা, তুই কি বললি? ডিএসপি সাহেবের বাচ্চা? আমার খেয়ে, আমার পরে, আমার ছেলের ঘাড়ের ওপর তোর নষ্টামি করা বাচ্চার দায় চাপাচ্ছিস? আফিয়া বেগমের কণ্ঠে শক এবং ক্রোধের মিশ্রণ। এবার আবির দৌড়ে এসে আফিয়া বেগমকে আটকালো। ফুফুমণি থামো, সে চিৎকার করে বলল। ওর কথা কিছু করার আগে একটু শোনো তো। আফিয়া বেগম চোখ গরম করে আবিরের দিকে তাকালো। আমার ছেলে তাকে এখানে নিয়ে এসেছে, তার পড়াশোনার দায়িত্ব নিয়েছে, ভালোবাসা দিয়ে রেখেছে, আর সে, এই মেয়েটা এত বড় মানুষের ওপর দায় চাপাচ্ছে? সে ছেলে নিজের ছোট বোনের মতো করে ওকে আগলে রেখেছে, তার নামের ওপর এমন দায় চাপাচ্ছে? ইমা বেগমের রং পাল্টে গেছে, চোখ মুখে ক্রোধ স্পষ্ট। রিশা নাফিসার দিকে তাকিয়ে দাঁড়ালো, চোখে বিষাদ আর হতাশার ছাপ। ছি, তোকে আমি আমার নিজের মতো দেখেছি, কিন্তু তুই কি বড় ভাইয়ের নামে এত বড় মিথ্যা অপবাদ দিচ্ছিস? একবারও তোদের বয়সের পার্থক্য দেখছিস না? যে মানুষটা তোকে এত আগলে রেখেছে তার নাম এভাবে বলার সাহস কোথা থেকে পেলি? রুশনা একবার গভীর নিঃশ্বাস নিল, তারপর নাফিসার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, আমি কি বলবো তোমাকে? বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি কি বুঝছো? তুমি আমার এক ভাইকে পাগল করে দিচ্ছ, আরেক ভাইয়ের নামে মিথ্যা রটাচ্ছ। ছি ছি, তোমার কাছ থেকে এটা আশা করিনি। এভাবে আমাদের বিশ্বাস ভাঙছো? রাইমা চুপ করে দাঁড়িয়ে হাসছে, চোখে হাসির আভা। বাহ, অবাক হলেও ওর অবস্থা দেখে এখন ভালোই লাগছে। সাবিহা খালেদ ছোট ছোট চোখে নাফিসাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এই মেয়ে এবার প্রমাণ পেল যে বাড়ির প্লেটে খায় সেই বাড়ির প্লেট ফুটো করছে। আমি আগেই বলেছিলাম এ ধরনের মেয়েরা বাড়িতে ঢুকলে বিপদ হয়, কিন্তু সবাই নিজের মতো করে আদর যত্ন দিয়ে মাথায় তুলে দিয়েছে। এখন দেখো কি হলো, ছেলের নামে অপবাদ দিয়ে দিল। নাফিসা অবাক চোখে চারপাশের মানুষগুলোর দিকে তাকাচ্ছে। আগে যারা ভালোবাসতো, যারা বিশ্বাস করত, এখনো কি বিশ্বাস আছে তার উপর? এই মানুষগুলো এখন তার কথা না শুনে তাকে দোষারোপ করছে। আফিয়া বেগমের দিকে তাকিয়ে সে আরো অবাক হলো। যে মানুষকে সে সবসময় আস্থা করত, সে এতটা সহজেই তাকে অবিশ্বাস করতে পারলো? সাবিহা খালেদ আবারও কণ্ঠটা কড়া করে বলল, এই মেয়েকে এখনই বাড়ি থেকে বের করে দাও। নষ্ট মেয়ে কোথাকার, নষ্টামি করে বাচ্চা পেটে নিয়ে এসে বাড়ির ছেলেদের নামে দোষ দিচ্ছে। নাফিসা চুপচাপ মাথা নিচু করে চোখে জল, মনে মনে বলছে, ডিএসপি সাহেব, আপনার পিচিটা ভেঙে গেছে আজ। সবাই আমাদের ভালোবাসাকে কলঙ্কের গল্প বানাতে চাইছে। আপনি কোথায় আসছেন না কেন? আপনার পিচ্চি আর সহ্য করতে পারছে না। আফিয়া বেগম এবার চোখ বুঝে নিজের রাগ নিয়ন্ত্রণ করে নাফিসার কাঁধে হাত রাখলেন, নরম স্বরে বললেন, সোনা, তুমি যেটা বলেছ সেটা মিথ্যা। কেউ তোমাকে এগুলো বলতে বলেছে? বলো। আমি জানি তুমি ভয় পাচ্ছ, লজ্জা পাচ্ছ, কিন্তু তুমি একা নও, আমরা তোমার পাশে আছি। সবটা খুলে বলো, আমরা শুনবো, ভয় পেও না। নাফিসা কেঁপে ওঠা ঠোঁট দিয়ে শেষমেশ জোরে বলে উঠল, এই সন্তান ডিএসপি সাহেবের।
সাহেবের, সাইমনের আমাদের বিয়ে হয়েছে, কোনো কলঙ্ক নাই এটা। প্লিজ কেউ অপবাদ দিবেন না। ঘরটা হঠাৎ নিস্তব্ধ। আবির, রুশনা, ইমা বেগম, রিশা, রাইমা, সাবিহা, বিলকিস আরা, আফিয়া বেগম সবাই যেন আকাশ থেকে পড়ল। আফিয়া বেগমের চোখ থেকে রং উধাও, তার গলা কেঁপে উঠল, চোখে অদ্ভুত শখ। আর ঠিক ওই মুহূর্তে নাফিসার গালে ঠাস, একের পর এক থাপ্পড়, ঠাস ঠাস ঠাস। এই শব্দ যেন নিঃশ্বাস কেটে দিয়েছে। আবির চোখ বড় করে নাফিসার দিকে তাকিয়ে থাকলো। মনে হলো যেন পুরো বিশ্ব থেমে গেছে। রুশনা পাশে দাঁড়িয়ে হাত ধরে তাকে সামলাচ্ছে। আফিয়া বেগম তীব্র চোখে তাকিয়ে গর্জে উঠল, আমার তেহুর নামে আর একটা মিথ্যা অপবাদ দিবি না। নাফিসার দিকে সেই চোখের দৃষ্টি যেন আগুন ছুড়ে দিচ্ছে। শব্দের প্রতিটি অংশ ছিঁড়ে ফেলছে নাফিসার বুকের ভেতরটা। সাবিহা খালেদ ঠোঁট বাঁকিয়ে নাফিসার দিকে তাকালো। মুখের ভঙ্গিটা বহুদিনের জমে থাকা বিদ্বেষ এখন বের করার সুযোগ পেয়েছে। এই মেয়েটা দেখেছো কত বড় ধুরিবাজ, এখন আবার নতুন নাটক সাজাচ্ছে, বিয়ে করেছে নাকি? বাহ, বের করে দাও একে। আরো কত রকম অপবাদ দেবে বলা যায় না। তার কথায় ঘরটা আরো ভারী হয়ে গেল। নাফিসা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। চারপাশের মানুষগুলো তাকে দেখে যেন ঘৃণা গিলে ফেলেছে। ঠিক তখনই আফিয়া বেগম হঠাৎ উঠে দাঁড়ালেন। শব্দ না করে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেলেন। ঘরের বাতাস যেন হঠাৎ জমে গেল। কেউ শব্দ করলো না, সবাই শুধু তাকিয়ে আছে নাফিসার দিকে। সেই দৃষ্টিতে ঘৃণা, সন্দেহ আর অবিশ্বাস ছাড়া আর কিছু নেই। নাফিসা থম মেরে দাঁড়িয়ে। মানুষগুলোকে সে আরো চিনতে পারছে না। এরা কি সেই পরিবার যেখানে সে এতদিন থেকেছে, সবচেয়ে এত ভালোবাসা পেয়েছে? কিন্তু আজ তারা সবাই তার দিকে তাকাচ্ছে যেন সে কোনো নোংরা অপরাধী। নাফিসা ধীরে ধীরে হাত রাখলো নিজের পেটের উপর। তার ভেতরে যে ছোট্ট প্রাণটা আছে, তার অস্তিত্ব যেন আরো জোরে অনুভব হলো এই মুহূর্তে। চোখ ঝাপসা হয়ে গেল পানিতে। তোর বাবা শুধু হারিয়ে যায়, তোর মাকে ফেলে শুধু চলে যায়। দেখ না, তুই যে আমার পেটে এসেছিস, তোর অস্তিত্বটা আমার ভেতরে, কিন্তু সে জানার আগেই সবাই আমাকে দোষী বানিয়ে দিল। ধীরে ধীরে পানি টুপটুপ করে গড়িয়ে পড়ছে নাফিসার গাল বেয়ে। ঘরটা তাকে গিলে ফেলতে চাইছে মনে হচ্ছে। হঠাৎ উপরতলা থেকে পায়ের থাপ থাপ শব্দ। আফিয়া বেগম হাত ভরা লাগেজ নিয়ে নেমে এলেন, মুখে কঠোরতা। সোজা নাফিসার সামনে এসে দাঁড়ালেন। তারপর কোনো পূর্বাভাস ছাড়াই এক ঝটকায় নাফিসার হাত ধরে শক্ত করে টেনে তুললেন। বের হয়ে যায় এই বাড়ি থেকে, আর কখনো তোর এই মুখ দেখাবি না। নাফিসা হোঁচট খেলো, মাটি পায়ের তলা থেকে সরে যাচ্ছে অনুভব করলো, কিন্তু আফিয়া বেগম টেনে ধরে রীতিমতো টেনে নিয়ে যাচ্ছে ওকে। ঘরের সবাই নিঃশব্দে দেখছে, কেউ কোনো কথা বলছে না, কারো চোখে দয়া নেই। সাবিহা আর রাইমা ঠোঁটের কোণে মিষ্টি হাসি লুকাতে পারছে না, তাদের চোখে তৃপ্তির ঝিলিক, যেন বহুদিনের শত্রুকে শেষ পর্যন্ত হারাতে পেরেছে। রিশার চোখ দুটো লাল হয়ে আছে, পানি পড়ছে টুপ টুপ করে। তার মন চাইছে নাফিসাকে বিশ্বাস করতে, কিন্তু তার প্রিয় ভাইয়ের নামে অভিযোগ সে সহ্য করতে পারছে না। এই দ্বন্দ্ব তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে। আফিয়া বেগম প্রায় টেনে হিঁচড়ে নাফিসাকে বাড়ির দরজার দিকে নিয়ে যাচ্ছেন। ঠিক তখনই পেছন থেকে কড়া গলায় বিলকিসারা রাশিদ বললেন, আফিয়া, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে যাও। আফিয়া থমকে গেলেন। বিলকিসারা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, ভুলে যেও না, তোমার থেকেও বড় কেউ এই বাড়িতে আছে। আমি তোমার শাশুড়ি, আমি এখনো বেঁচে আছি। পুরো ব্যাপারটা আমাকে বুঝতে দাও। আফিয়া বেগম দাঁত চাপা মুখে ফিরে তাকালেন, চোখে রাগের আগুন। আমি কিছু বুঝতে চাই না। আমার তেহুর নামে কোনো অপবাদ আমি শুনবো না। মাফ করবেন মা, আপনার সাথে বেয়াদবি করার জন্য। শাশুড়ির কোনো কথা শোনার চেষ্টা করল না। দৃঢ় ভঙ্গিতে নাফিসাকে আবার টেনে ধরলেন। নাফিসা পা সামলাতে পারছে না। হোঁচট খেতে খেতে একেবারে বাড়ির বাইরে এসে পৌঁছালো। বাইরের ঠান্ডা বাতাস মুখে লাগতেই শরীরটা কেঁপে উঠল। দরজার সামনে দাঁড়িয়েই আফিয়া বেগম দুই হাত দিয়ে নাফিসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। ধাপ, নাফিসা টলে পড়ে গেল মাটিতে। পাশের ট্রলিটা উল্টে গেল। আফিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে ফুঁসে উঠলেন, এই বাড়ির সীমানায় যাতে আর না দেখা মিলে তোর, বের হয়ে যা। তারপর দরজাটা জোরে ধাম করে বন্ধ হয়ে গেল। নাফিসা মাটিতে বসে রইল, দরজার দিকে তাকিয়ে, চোখে কেবল অবিশ্বাস আর অসহায়তা। ডিএসপি সাহেব, আজ আপনার অভাবটা আমাকে সত্যি সত্যি কুরে কুরে খাচ্ছে, ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কোথায় আপনি? আমার জন্য না হোক, আপনার সন্তানটির জন্য অন্তত একটু তাড়াতাড়ি আসতেন। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? আমাদের ভালোবাসার চিহ্নটাকে আমি একা কিভাবে আগলে রাখবো? আপনার সন্তানের নাম নিয়ে সবাই নোংরা অপবাদ দিচ্ছে, তিরস্কার করছে, অথচ আমি একা একদম অসহায় হয়ে সব সহ্য করছি। আপনি থাকলে কেউ এতটুকু বলার সাহস পেত না। দয়া করে ফিরে আসুন ডিএসপি সাহেব, আপনার অভাব আমার বুকটা ফাঁকা করে দিচ্ছে, কেউ নেই পাশে। ধীরে ধীরে কান্নাটা বুক
থেকে উঠে এসে গলার কাছে আটকে গেল। একটা টু শব্দ বের হলো না, শুধু নিঃশব্দ কান্না। অনেকক্ষণ সে ওভাবেই বসে রইল। ধীরে ধীরে হাত বাড়িয়ে ব্যাগটা তুলে নিল। ভারী লাগলো টেনে নিয়ে যেতে। ভারী শুধু ব্যাগ নয়, জীবনটাই। নাফিসা ধীরে ধীরে দাঁড়ালো, চোখের পানি মুছল, আরেকবার পিছনে ফিরে তাকালো। এই বাড়িতে সে ঢুকেছিল ডিএসপি সাহেবের হাত ধরে। আসার পর সবারই ভালোবাসা পেয়েছে, কিন্তু আজ বের হচ্ছে অপমান আর অভিশাপ নিয়ে। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে বাড়ির সীমানা পেরিয়ে হাঁটতে শুরু করলো।